1971 সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান, দেশ গঠনে ও ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ছিল আপসীন। এসব কারণে সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন, সেসব অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশ দিয়েছেন তিনি। লন্ডভন্ড সকল হিসাব নিকাশ পরগাছা দিয়ে বাংলা চলবে না, বাংলা চলবে নিজ সন্তানদেরকে দিয়ে জানিয়ে দিলেন 19 জুলাই বাংলার সকল প্রান্ত থেকে পিপিলিকার মতো ঢাকার অভিমুখে যাত্রা করলেন দেশপ্রেমী, দেশের জন্মভূমি মাটিকে, মাকে যারা ভালোবাসে হৃদয় দিয়ে শুকনো চিরামুড়ি গুড় নিয়ে হাঁটা শুরু করলেন রাজধানীর দিকে। জামাতের যে সকল দফা এগুলি সবই হলো নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতা আসবে, এটা তারা সহ্য করতে পারে না। কথার সাথে কথার লড়াই হতে পারে, কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। এগুলো ফ্যাসিবাদী চরিত্র। আমরা স্পষ্ট করে বলি, আমরা যেমন আমাদের ভুল সংশোধন করব, আমরা দেখব আমাদের প্রবীণরা কি কথা বলছে। স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসে। তাহলে কারফিউ কেন দিয়েছেন? কারফিউ দিয়েছিলাম তো আগে তো কারফিউ তো উঠে দিছে এই জন্য। এখনকার কথা কোন সেই 144 ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে। হ্যাঁ, এখন আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে। এখন হরতালটা হয়েছে কিনা এটা বলেন। দুইটা গাড়ি হয়েছে, সত্যি কথা। আমরা তো এই নাশকতা হয়েছে, আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই ধরনের নাশকতা আরো বেশি হইতো। এই ওয়াকারুজ্জামান তিনি কিন্তু শেখ হাসিনার ইয়াসম্যান ছিলেন বলে আমার মনে হয়, ইয়াসম্যান ছিলেন। এবং দ্বিতীয় কথা, উপেন্দ্র ত্রিবেদী, আপনি যে নামটা বললেন, আমাদের যে ভারতীয় সেনাপ্রধান, তিনি অনেকটা তার সাথে আরো অ্যাডভাইস নিয়ে চলতেন, এরকম একটা ব্যাপার আর কি। তিনি ঠিক করে দিতেন যে ওয়াকারুজ্জামান কি করবে। রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে 19 জুলাই বাংলাদেশ জামাতে ইসলামের সমাবেশ ছিল ঢাকাতে। সেখানে বিএনপিকে দাওয়াত করার পরেও বিএনপি কেন আসেনি? এবং অনেক বিএনপির নেতা তারা বলছে যে এইসব এনসিপি বা জামাতের এইসব কাজ শুধুমাত্র নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এমন মন্তব্য কিছু বিএনপির নেতা করছে। এবং আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার ভিডিও শুরুতে দেখেছেন। এইসব বিষয় নিয়ে আজকে ভিডিওটি করা হচ্ছে। অবশ্যই আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল নিউজগুলো দেখে আসি। কথার সাথে কথার লড়াই হতে পারে, কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। এগুলো ফ্যাসিবাদী চরিত্র। আমরা স্পষ্ট করে বলি, আমরা যেমন আমাদের ভুল সংশোধন করব, আমরা দেখব আমাদের প্রবীণরা কি কথা বলছে। আমাদের প্রবীণরা যদি কথায় কথায় আমাদেরকে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কথা বলে, কথায় কথায় আমাদেরকে বিভিন্নভাবে ছোট শব্দ বলে তিরস্কার করে, তাহলে আমরা বুঝে নিব তাদের থেকে আমাদের আর শেখার কিছু নেই। আমাদেরকে যেন কেউ কোনোভাবে ব্যবহার না করতে পারে, আমরা আমাদের সেই অধিকারের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। সংগ্রামী রাঙামাটি, আমরা আপনাদের সহযোদ্ধা। আমরা যদি কখনো অনিচ্ছাকৃত কোনো ভুলও করি, সেই ভুল সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় থাকবে। আপনারা যে কোনো সময় যে কোনো পরামর্শ দিয়ে আমাদেরকে সংশোধন করবেন। কিছুদিন পূর্বে এমন হয়েছিল, আমারই একটি ভুল হয়েছিল, অনিচ্ছাকৃত আমাদের আরেক সংগ্রামী পাহাড়ের জনপদ বান্দরবান নিয়ে আমার থেকে অনিচ্ছাকৃত আরেকটি কথা বের হয়েছিল। পরক্ষণেই আমার মনে হয়েছে এই কথাটি আমার আসলে বলা উচিত হয়নি। আমি আজকেও আপনাদের সামনে সেটির জন্য দুঃখ প্রকাশ করতে চাই। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের এই রাষ্ট্র কাঠামোতে, আমাদের এই আমলাতন্ত্রে, আমাদের এই বিভিন্ন বাহিনীতে একটা কালচার আছে, একটা চর্চা আছে যে কেউ যদি কোনো জায়গায় অপরাধ করে, কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে, কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী আমলা, তাকে পানিশমেন্ট পোস্টিং হিসেবে পার্বত্য চট্টগ্রামে, উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ওইদিকে ভোলা, এইসব জেলায় পাঠিয়ে দেওয়া হয়। আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার কাছে প্রশ্ন, এই যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের প্রান্তিক জেলাগুলোতে আমাদের যে ভাইরা বোনেরা, যে সাধারণ জনগণ বসবাস করে, তারা কি অন্যান্য জনগণ থেকে ভিন্ন নাকি? সেখানে কেন এভাবে পানিশমেন্ট পোস্টিং দেওয়া হবে? জামাতের যে সকল দফা এগুলি সবই হলো নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতা আসবে, এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না। অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না, এটা শিব। ওরা পাকিস্তানের যখন আন্দোলন হয়, তখন পাকিস্তান আন্দোলন ওরা বিরোধিতা করছে। আজ পর্যন্ত জামাত পাকিস্তানে কখনো আসন পায় না।
জামাত কিন্তু ভারতেও আছে, শুধু বাংলাদেশের না। তো সেই কারণে সাধারণ মানুষের ভাবনাকে যারা উপলব্ধি করতে পারে না, তারা কখনো সাধারণ মানুষের ভাষা না বুঝে তাদের মতলব হাসিল করতে চায়। সেই কারণেই বলবো যে আমরা স্বাধীনতার যুদ্ধে যেমন আমাদের রক্তদান আছে, জীবনদান আছে, আমাদের শ্রম আছে, এবং প্রত্যেকটা আন্দোলনও পরিবর্তনে আমাদের শ্রম আছে। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় মহাসমাবেশে বক্তৃতা দানকালে যে অসুস্থ হয়ে পড়েছিলেন, এটা আল্লাহর হুকুম ছিল, তিনি নিজেই বলেছেন। এর মধ্যে অনেক কল্যাণ ছিল, এর মধ্যে অনেক নিয়ামত ছিল। অর্থাৎ অসুস্থতার মধ্য দিয়ে যে আল্লাহ নিয়ামত দিতে পারেন, ডাক্তার শফিকুর রহমানের মাধ্যমে সেটা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন আমাদেরকে যে আল্লাহর সিদ্ধান্ত কত সুন্দর। এটা আল্লাহর সিদ্ধান্ত, এভাবে অসুস্থ হবে ইটস নট এক্সপেক্টেড। তো দর্শক, আমির জামাতের অসুস্থতা নিয়ে নানান রাজনীতি, তিনি মঞ্চে পড়ে গিয়েছেন, উঠে দাঁড়িয়েছেন, বক্তৃতা দিয়েছেন, আবার পড়ে গিয়েছেন, বসে বক্তৃতা দিয়েছেন এবং শেষ করেছেন। এবং শেষে অসুস্থ অবস্থায় যে বক্তৃতা দিয়েছেন, এটা স্পেশালি হিট হয়েছে। এটা অনেক ডাইমেনশন আছে। আমরা নানান পার্সপেক্টিভে আমির জামাতের সেই অসুস্থতা, পড়ে যাওয়া এবং সেই অবস্থায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা, এটা নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা দিক, তারেক রহমানের নির্দেশে, খালেদা জিয়ার নির্দেশে আমির জামাতকে হসপিটালে দেখতে গিয়েছেন বিএনপির একটি প্রতিনিধি দল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর মঈন খান। এটা নিয়ে গণমাধ্যমে তোলপাড়, বিশেষ করে রাজনীতি সচেতন মানুষ ব্যাপক প্রশংসা করছেন যে না, এই সৌন্দর্য বজায় থাকুক, এটা চমৎকার দৃশ্য, ভালো করেছেন। অথবা কেউ বলছেন জামাতকে লজ্জায় ফেলে দিয়েছেন। তা আসলে বিষয়টা কি? আমির জামাতকে হসপিটালে দেখতে গিয়েছেন, আমির জামাতের পাশে বসেছেন মির্জা ফখরুল, ডক্টর মঈন খান এবং তারেক রহমান নির্দেশে খালেদা জিয়া নিজেই স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে। এটা কিসের ইঙ্গিত? আমি প্রথমে বলবো, দেখেন, আমরা কোন সামান্য এবং স্বাভাবিক বিষয়কে যদি অতিমাত্রায় গ্লোরিফাই করি, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর। কেন? এক পর্যায়ে মিনিমাম মানবিকতা, মনুষ্যত্ববোধ, সামাজিকতা, সৌহার্দ্য এগুলো হারিয়ে যাবে আমরা যদি এগুলো নিয়ে অতি মাতামাতি করি। আচ্ছা, জামাত বিএনপি দীর্ঘদিনের মিত্র, জামাত বিএনপি না। বাংলাদেশের রাজনীতিতে একটা সময় ছিল যে আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীর মেয়ের বিয়েতে দাওয়াত ছিল শেখ হাসিনা, এবং শেখ হাসিনা দাওয়াত গ্রহণ করেছিলেন এবং তিনি বলেছেন যে নিজামী সাহেব, আমি ব্যস্ততার কারণে আসতে পারলাম না, আমার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছি, চিন্তা করেন। গোলাম আজম স্যারের কাছে আওয়ামী লীগের লোকজন তসবিহ জায়নামাজ নিয়ে গিয়েছে এবং পাঁচ হয়ে সালাম করার ঘটনা ঘটেছে। গোলাম আজমের পাঁচ হয়ে সালাম করেছে আওয়ামী লীগ বিএনপির লোক। তো সেখানে রাজনীতিতে কেউ অসুস্থ হলে দেখতে যাবে, এটা তো একদম স্বাভাবিক বিষয়। তো এটা নিয়ে এত মাতামাতির কি আছে? দেখতে যাবে না, এটা অস্বাভাবিক। মানে বিষয়টা হওয়া উচিত যে দেখতে গিয়েছে, না ভালো কাজ, সুন্দর, জাস্ট একটা নিউজ। কিন্তু মনে হয় যেন পৃথিবী উদ্ধার করে ফেলেছে, কি না কি করে ফেলেছে, মহাকাশ বিজয় করে ফেলেছে, এরকম একটা বিষয়। না, এত প্রশংসা কেন? এটা কি অস্বাভাবিক কিছু? এটা যাবে না কেন? না যাওয়ার কি আছে? মির্জা ফখরুল অসুস্থ হলে জামাতের লোক ধরে যেত না? বিএনপি নেতার স্ত্রী বা বিএনপি নেতার মা বা শাশুড়ি মারা গেল, আমির জামাত তার জানাজায় যান। বিএনপি নেতার শাশুড়ি মারা গেছে, আমির জামাত জানাজায় গেছে। তো এটা তো নর্মাল প্র্যাকটিস, এটা নিয়ে আমরা এত গ্লোরিফাই করবো কেন? কেন যাবে না? অথচ মানে কেন এই দেখেন, আমরা এখন এই ছোট বিষয়গুলোকে এমন ভাবে গ্লোরিফাই করি মনে হয় যেন বিশ্ব। অথচ হাসিনাকে মাওলানা মতিউর রহমান নিজামীকে আওয়ামী লীগের সেক্রেটারি দেখতে গিয়েছিল, মাওলানা মতিউর রহমান নিজামী হসপিটালে ভর্তি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেখতে গিয়েছে। অথচ মাওলানা মতিউর রহমান নিজামীর তো রাজাকার তাদের হিসাবে, এতই স্বাধীনতা বিরোধী ছিলেন। কিন্তু এখনকার প্রজন্মের জামাত এর ৭১-এর সাথে কোনো সম্পর্ক নেই। এরা জাস্ট ৭১ পরবর্তী প্রজন্ম ৭১ দান করে, ৭১ কোনো নেগেটিভ কথা তাদের গায়ে লাগেনি। তো এই প্রজন্মের জামাতকে কেউ দেখতে যাবে বা তাদের সাথে এরকম সম্পর্ক থাকবে, এটা একদম নর্মাল, এটা তো কোনো বিষয়ই হওয়ার কথা না, জাস্ট একটা খবর হওয়ার কথা, এক লাইনে, এটা নিয়ে মাতামাতি হওয়ার কথা না। দেখেন, আমাদের চিন্তার জগৎ, আমাদের সৌভাগ্য কত নিচে নেমে গেছে। আমি হতাশ কেন? যে আমাদের বাস্তবতাগুলো কত নিচে নেমে গেছে, যে আমরা এখন অসুস্থ হলে হাসপাতালে দেখতে যাওয়ার মতো সাধারণ ঘটনাকে বিরাট বিশ্বজয় হিসেবে দেখিয়ে দিই। এটা আমাদের জন্য অশনি সংকেত। তো দর্শক, এখানে কিছু তাৎপর্য আছে। সেটা হচ্ছে যে ওই বিএনপি যতই বলুক তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, শেখে শেখে রাজাকার, জামাত শিবির রাজাকার, পিন্ডিজা, ওটা যতই বলুক, ওগুলা ভুয়া কথা। বিএনপির স্লোগান ভুয়া, বিএনপি নিজেরাও জানে এটা ভুয়া। বাস্তবতা কি? জামাতকে প্রধান বিরোধী দল হিসাবে স্বীকার করছে বা বিএনপির প্রধান প্রতিযোগী হিসাবে স্বীকার করছে বিএনপি। বিএনপি ধরে নিয়েছে জামাত ইসলামী এখন আমাদের প্রধান প্রতিযোগী, এর মানে তারাও ক্ষমতা যেতে পারে, আমরাও যেতে পারি, অথবা তারা ক্ষমতা গেলে আমরা বিরোধী দল, আমরা ক্ষমতা গেলে তারা বিরোধী দল। এই বাস্তবতা মেনে নিয়ে তারা কাজ করছে। তো দর্শক, এই জায়গাটায় হচ্ছে আমাদের অবজারভেশন
যে না, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি মেনে নিয়েছে হয় জামাত ক্ষমতা, নইলে আমরা ক্ষমতায়। এই জামাতকে নির্মূল করা যাবে না। নির্মূল কেন্দ্রিক কোন পরিকল্পনা যদি থাকতো, তাহলে এভাবে দেখতে যাওয়া বা ঈশ্বরবর্ধ তারেক রহমানের নিজের নির্দেশ, খালেদা জিয়ার খোঁজখবর নেওয়া এবং সংবাদ সম্মেলন করা শেষে দোয়া করা, এগুলো ঘটতো না। অথচ জামাতের এই সমাবেশের বিরুদ্ধে নেগেটিভ কথা বলেছে, বিএনপির লোকজন দিনভর ট্রল করেছে, কিন্তু সেগুলোর মধ্যেও এই সুন্দর দৃশ্য। লন্ডভন্ড সকল হিসাব নিকাশ, পরগাছা দিয়ে বাংলা চলবে না, বাংলা চলবে নিজ সন্তানদেরকে দিয়ে জানিয়ে দিলেন 19শে জুলাই বাংলার সকল প্রান্ত থেকে পিপিলিকার মতো ঢাকার অভিমুখে যাত্রা করলেন দেশপ্রেমী, দেশের জন্মভূমি মাটিকে, মাকে যারা ভালোবাসে হৃদয় দিয়ে শুকনো চিরামুড়ি গুড় নিয়ে হাঁটা শুরু করলেন রাজধানীর দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, লন্ডভন্ড আজকের রাজনীতির সকল হিসাব নিকাশ 19শে জুলাইয়ের আগ পর্যন্ত যা হিসাব নিকাশ ছিল কোনোটারই মিল খাচ্ছে না আজকে আমাদের মাথায়। আমরা তাই শেয়ার করছি আপনাদের কাছ থেকে কিছু বুদ্ধি আর পরামর্শ নেওয়ার। কি হবে 19শে জুলাইয়ের পরে রাজনীতিতে? কেন এই মৌমাছির মতো মানুষগুলা সারা বাংলাদেশ থেকে চলে আসছেন ঢাকার দিকে? ডাকটা কে দিলেন? কার ডাকে কার সারাতে আবার কি ঘটে গেল স্টেজের মাঝে, বক্তব্যের মাঝে ঢেলে পড়লেন মাটিতে, মাটিতে পড়েও মাইক ছাড়লেন না। সেকেন্ডের আগেও আমার মৃত্যু হবে না ঘোষণা দিয়ে বক্তব্য চালিয়ে সর্বশেষ কথাটি বলে বিদায় নিলেন জনতার কাছ থেকে। রাতের বেলা চলে গেলেন হাসপাতালে, হাসপাতাল থেকে আবার বাসায় ফিরিলেন। তছনছ রাজনীতির মাঠ, সবাই দৌড়াচ্ছে ডাক্তার শফিকুর রহমানের কি সংবাদ, চতুর্দিক থেকে লেখালেখি হচ্ছে ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে। এই যেন এক কি ক্যারিসমেটিক লিডার, কোন লিডারশিপ পেল জামাত? এমন লিডারশিপ কেন 54 বছর বাংলাদেশের মানুষ পেল না? মানুষের কাছে যেন এখন একটি আফসোসের বিষয় হয়ে দাঁড়াচ্ছে গত 54 বছর তাহলে আমরা কোথায় ছিলাম? এমন কি লিডার আমরা পেলাম, আর এখন কি লিডারের কাছ থেকে কি শুনলাম? বললেন যে আমি আমার দল বাংলাদেশ জামাত ইসলামীর কথা বলতে এখানে আসি নাই, আমি কথা বলতে আসছি অসহায় শিশুর, আমি কথা বলতে আসছি রিক্সা চালক, ভ্যানগাড়ি চালক, দিনমজুর, ক্ষেত মজুর, সাধারণ অসহায় নারী পুরুষ সকলের কোনো অভিজাত শ্রেণীর মানুষের কথা বলতে আমি এখানে আসি নাই। এই ধিক্কার কাকে দিলেন তিনি? অভিজাত শ্রেণী বলতে কি বুঝাচ্ছেন তিনি? উনি কি অভিজাত শ্রেণীতে নাই? উনি তো একজন পেশাদার ডাক্তার, উনার ওয়াইফ একজন ডাক্তার, উনার ছেলে ডাক্তার, ছেলের বউ ডাক্তার, মেয়ে ডাক্তার। এরপরেও কেন উনি অভিজাত শ্রেণীর কথা বলতে আসেননি বললেন? ওনার নায়েবে আমির ডাক্তার, ওনার সেক্রেটারি প্রফেসর, নায়েবে আমির প্রফেসর, এই সকল লোকেরা কি অভিজাত শ্রেণীর লোক না? তাহলে অভিজাত শ্রেণী বলতে উনি কাকে বোঝালেন, কাদেরকে বললেন, কাকে অভিজাত শ্রেণী হিসাবে আখ্যায়িত করলে একটা ঘৃণা ওনার ভিতরে যেন অভিজাত শ্রেণীর জন্য তৈরি হয়ে আছে, তার সেই প্রকাশ ওনার মুখ থেকে আমরা সবাই সকানে নিজ চোখে যা দেখলাম, কোনো ভুল দেখলাম কিনা, আপনারা কোনো ভুল শুনছেন কিনা, আমিও বা কোনো ভুল বাড়িয়ে বলছি কিনা কমেন্টস করে মন্তব্য লিখতে ভুল করবেন না যদি আমি ভুল বলে থাকি। প্রিয় দর্শক, আমরা সেই ডাক্তার শফিকুর রহমানের গতকালের বক্তব্য থেকে কি পেলাম? ওই সেই অভিজাত শ্রেণী যারা নাকি নিজেকে রাজা ভাবে, নির্বাচনের পরে মানুষকে প্রজা ভেবে মানুষের উপর জুলুম, নির্যাতন, ট্যাক্স যেভাবে পারা যায় মানুষ থেকে লুটে নিয়ে নিজের পকেট ভারী করা, নিজের বংশধরের পকেট ভারী করা, আত্মীয় স্বজনের পকেট ভারী করা, দলের নেতাদের পকেট ভারী করা, দলের কর্মীদেরকে সুন্দর সুন্দর জায়গায় বসিয়ে দেওয়া, আর দল না করার কারণে দেশের নাগরিক হয়ে বিসিএস এ ফার্স্ট হওয়ার পরেও, বিসিএস এ ভালো করার পরেও চাকরি পাবে না, কারণ তোমাদের কোটা নাই, তোমরা কোটায় পড়ো না, পড়ো না রাজনৈতিক কোটায়, পড়ো না মুক্তিযোদ্ধার কোটায়, পড়ো না দলীয় কোটায়, তাই তোমরা পাবে না চাকরি। এই বৈষম্য থেকে জাতিকে উত্তোলনের যেই ঘোষণাটি দিলেন এই ডাক্তার শফিকুর রহমান, সেই ঘোষণা থেকে জাতির মুখে আজকের কোন নিউজ পেপার আমি দেখছি না আছে তাকে ছাড়া আর কোনো বড় হেডলাইন আছে, কোন সোশ্যাল মিডিয়াওয়ালা তাকে ছাড়া আর বড় করে কিছু লিখতে পারছে, বলতে পারছে। কলম লেখকরা কলমে শুধু তার নামই আসছে। কারণটা কি? কি এমন কিছু তিনি করে দিলেন গতকাল?
লন্ডভন্ড হয়ে গেল অনেকের রাজপ্রাসাদে যাওয়ার স্বপ্ন। কেন রাজপ্রাসাদে যাওয়ার স্বপ্ন লন্ডভন্ড হয়েছে? জনগণ কি বলেছে? মিডিয়াতে যখন পথচারী যারা সমাবেশে যুক্ত হয়েছে তাদের সাক্ষাৎকার নিয়েছে একাধিক মিডিয়া, 100 মিডিয়া, 1000 মিডিয়া, শুধুমাত্র কি বাংলাদেশের মিডিয়া? আমরা ওখানে দেখলাম বিদেশ থেকে একদল সাংবাদিক সেখানে গিয়েছে সংবাদ সংগ্রহ করতে। বাংলা ভাষায় বক্তব্য, বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সমাবেশ, বিদেশ থেকে সাংবাদিকরা, নারী এবং পুরুষ, তাও তারা আমাদের কথায় আমরা বলে থাকি সাদা চামড়া একদম ইউরোপ আমেরিকান সাংবাদিক কেন গেলেন বাংলাদেশের জামাত ইসলামীর সমাবেশে সংবাদ সংগ্রহ করতে? তাদের কি প্রতিনিধি ছিল না সেখানে? তাদের মিডিয়ার কি লোক নাই বাংলাদেশি ওখানে? বাংলা ভাষার কথাটা তারা বুঝবে নাকি, নিবে নাকি, আনতে গেলেন কি? কত টাকা বিনিয়োগ করে তারা সেখানে সাংবাদিক পাঠিয়েছেন সংবাদ প্র্যাকটিক্যাল মাঠ থেকে সংগ্রহ করতে? এই বিষয়টাকে ছোট্ট করে দেখলে দেখা যাবে। আর যদি আপনার বিবেক বুদ্ধি থাকে তাহলে আপনি রিয়েলটা অনেক বড় কিছু যে গতকাল ঘটেছে বাংলাদেশে, ঘটাচ্ছে বাংলাদেশে, আগামীকাল বাংলাদেশকে যে নতুন বাংলাদেশ কিভাবে করতে হবে, দেশের মানুষ কম অনেকে বুঝলেও বিদেশের মানুষ ঠিকই বুঝতে পেরেছে। সেই কারণে তারা সাংবাদিক পাঠিয়ে প্র্যাকটিক্যাল মানুষের সংখ্যা, প্র্যাকটিক্যাল মানুষ কি বলছে, প্র্যাকটিক্যাল মানুষের কি অবস্থা ছিল, বাস্তব মাঠটা কিরকম ছিল, শহরটা কিরকম ছিল, মানুষের আশার ভিতরে কোনো ধরনের এক্সট্রা কোনো তাদেরকে ব্যয় করেছে কিনা, কোনো পয়সা দিয়েছে কিনা, ফ্রি খাবার দাবার দিয়েছে কিনা, কোনো ধরনের সহযোগিতা করেছে কিনা, নাকি মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের টাকায় খরচ করে এখানে আসছে? তাহলে কারণটা কি? এই মৌমাছির মতো মানুষ সারা দেশ থেকে ঢাকার একটি জায়গায় সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা ছিল সমাবেশটি। সোহরাওয়ার্দী উদ্যান সেই শেখ মুজিবের সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণ ছিল জাতির কাছে, এখনো তারা সেই ভাষণ দেখাচ্ছিলেন। আমরা যেটুকু জেনেছি যে সোহরাওয়ার্দী উদ্যানের মাঝখানের একটি অংশতে শেখ মুজিবের ভাষণ ছিল। আর কালকে ডাক্তার শফিকুর রহমানের ভাষণে ঢাকার শহরের অর্ধেক শহর দখলে ছিল জামাত শিবির এবং তাদের সমর্থন এবং তাদেরকে ভালোবেসে বাংলাদেশের সাধারণ মানুষের অংশগ্রহণ। তাহলে বুঝতে হবে যে 19 তারিখে এমন একটি ট্রাম্প কার্ড খেলা হয়েছে, যেই ট্রাম্প কার্ডটি বাংলাদেশে প্রায় 25 বছর পরে খেলা হয়েছে। 25 বছর পরে কেন আমি বলছি, সেটা হলো 2000 সালে যখন একেবারে 4 দলীয় জোটের নির্বাচন হয়, সেই নির্বাচনে এরকম একটি মানুষের জোয়ার ছিল যে একসাথে বেগম খালেদা জিয়া, মাওলানা মতিউর রহমান নিজামী একসাথে নির্বাচনী প্রচারণায় যখন ছিলেন, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশের মানুষের মেজরিটি সমর্থন সেদিকে ছিল। আর 2000 সালের পরে আজকে 2025 সাল, এই 2025 সাল 25 বছর পরে এসে এখন হয়েছে এটা সেই মানে খুব নিকটে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বেগম খালেদা জিয়াকে যারা প্রধানমন্ত্রী বানিয়েছিলেন 25 বছর আগে, নিকটে থেকে নিজেদের স্বল্প সংখ্যক সংসদ সদস্য নিয়ে, 2টি মাত্র মন্ত্রিত্ব নিয়ে, 3টি মাত্র মহিলা আসন নিয়ে যারা পাশে ছিলেন, আজকে তাদের পাশে বাংলাদেশের মেজরিটি মানুষ, মেজরিটি রাজনৈতিক দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক জোট হচ্ছে ইসলামপন্থীদের ব্যানারে। গতকাল এই জাতির সামনে তা পরিষ্কার করে দিয়েছেন। আমরা সারজিৎকে দেখতে পেলাম, যখন তিনি পরে গেলেন পিছন দিক থেকে, তখন সারজিৎ কেমন জানি হাত তুলে কার কাছে জানি কি মুনাজাত করছে, কার কাছে জানি কি দুয়াত করছে, কার কাছে জানি কি চাচ্ছে। সারজিৎ তো আরেকটি দলের সেন্ট্রাল লিডার, সেটা তো এনসিপি লিডার, কেন এভাবে মহান রবের কাছে হাত তুলে দোয়া করছে আরেকটি দলের প্রধানের জন্য? এটা কি নতুন কিছু নাকি মিডিয়াতে এটা আপনারা দেখতে পেয়েছেন? এই সারজিতের এই দোয়াটার সময় কি সারজিৎ ভাবতে ছিল যে তার দোয়া ক্যামেরা বন্দী হয়ে যাচ্ছে, তার দোয়া এখন বিশ্ববাসী দেখবে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দেখবে, সে একটি দল করে আরেকটি দলের প্রধানের জন্য এমন ভাবে দোয়া করছে যেন তার নিজের বাবার জন্য দোয়া করছে? আর ওই মানুষটাও তাদেরকে কি সন্তানের মতো আঁকড়িয়ে রেখেছেন? সেই 24 জুলাই থেকে আজ পর্যন্ত ওরা কেন এই মানুষটা কি বাবার মতো শ্রদ্ধা আর সম্মান করে যাচ্ছে? প্রিয় দর্শক, সেটাই জুলাই বিপ্লবকে ধারণ করার সবচাইতে বড় অধিনায়ক হয়ে উঠেছেন ডাক্তার শফিকুর রহমান গত 11 মাসে। ডাক্তার শফিকুর রহমান জুলাই আহত, জুলাই নিহত, জুলাই যোদ্ধাদের
অভিভাবক হিসাবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। আর প্রতিষ্ঠিত করার শেষ ঘোষণাটা, শেষ সময়টা ছিল গতকাল 19শে জুলাই। উনি এটা একেবারে আনুষ্ঠানিকভাবে, উনি যে একজন গার্ডিয়ান, উনি যে একজন পিতার দায়িত্বে আছেন, জুলাই অভ্যুত্থানের বিজয়ের যে অধিনায়ক উনি নিজে, তা প্রমাণ গতকাল স্টেজে প্রত্যেক বক্তার বক্তব্য ছিল জুলাই অভ্যুত্থানকে লালন করা, সাথে যে 7টি দফা দিয়েছে, 7টি দফা, আজ যেই 7টি দফা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই যেই 7টি দফা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা নিয়েছিলেন, সেই দফা চলে আসছে কিভাবে ডাক্তার শফিকুর রহমানের হাতে। আর সেই ডাক্তার শফিকুর রহমানের কাছ থেকে এই 7 দফা পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কি ঘরে বসে মুস্কি মুস্কি হাসছিলেন? এই বাঙালি, এই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ করার চেষ্টা আমি রাজনীতি করি না বলে করার সুযোগ নাই, কিন্তু ডাক্তার শফিকুর রহমান আমার 80% কাজ আজ আগলিয়ে দিয়েছেন, সামনে নিয়ে এসেছেন। মাত্র 20% হলো আমার দায়িত্ব তা বাস্তবায়ন করা। আর এই বাস্তবায়ন ছাড়া যে বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না, তা বুঝতে অন্য কেউ না পারলেও বেগম খালেদা জিয়া বুঝতে পেরেছেন, এবং জনাব তারেক রহমান বুঝতে পেরেছেন, এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান সার্বিক উনার সকল সংবাদ নিয়েছেন। কেমন আছেন উনি, কিভাবে আছেন উনি, কি করছেন উনি, এখন কোথায় আছেন উনি, বাসায় গিয়েছেন কিনা, এই চিন্তা বেগম খালেদা জিয়া আর তারেক রহমান সাহেব করছেন। কি কারণে করছেন তারা বুঝতে পারছেন। তারা রাজনীতিতে একটি শীর্ষ অবস্থানে আছেন, তাই বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষের ম্যান্ডেট, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, বাংলাদেশের মানুষের স্বপ্নটা লালন করতে পেরেছে ডাক্তার শফিকুর রহমান। এই ওয়াকারুজ্জামান তিনি কিন্তু শেখ হাসিনার ইয়াসম্যান ছিলেন বলে আমার মনে হয়, ইয়াসম্যান ছিলেন। এবং দ্বিতীয় কথা, উপেন্দ্র দ্বিবেদী, আপনি যে নামটা বললেন, আমাদের যে ভারতীয় সেনাপ্রধান, তিনি অনেকটা তার সাথে আরো মানে অ্যাডভাইস নিয়ে চলতেন, এরকম একটা ব্যাপার আর কি। মানে তিনি ঠিক করে দিতেন যে ওয়াকারুজ্জামান কি করবেন। Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, you know, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do, and we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a true contributing country anymore. As a result, we saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us a fact-finding mission to put the spotlight on the situation and to investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them. কৃষ্ণেন্দু দাদা, আপনি শুনেছেন, এর অর্থ দর্শকবৃন্দ বাংলায় ট্রান্সলেশন করা আছে। উনি বলেছে, আর্মিকে সরাসরি বলেছে যে তোমরা যদি জনগণের বুকে গুলি চালাও এবং হাসিনার পক্ষ নাও, তাইলে জাতিসংঘের শান্তি মিশন থেকে তোমাদেরকে বাদ দেওয়া হবে। বাংলাদেশের সেনাবাহিনীর জুনিয়র লেভেলে, মিড লেভেলে, আপার লেভেলে সবাই বুঝেছে আমাদের পাতলুন খুলে গেছে, আমাদের ল্যাঙ্গট চলে যাবে, হারিয়ে যাবে। আমাদের ল্যাঙ্গট যদি হারিয়ে যায়, তাইলে ওয়াকারুজ্জামানের আর সেনাপ্রধান থাকার কোনো সম্ভাবনা নাই। ওয়াকারুজ্জামান বাধ্য হয়েছে, নেরিকুত্তা বাধ্য হয়েছে, মাথায় একটা ঘোমটা দিয়ে বলেছে এবার আমি জনগণের পক্ষে। 2 দিন আগে এই ওয়াকার জনগণের পক্ষে গুলি চালিয়েছে। 2 দিন আগে এই ওয়াকার তার অফিস থেকে 1 মাইল দূরে আয়না ঘর মেইনটেইন করেছে। কয়েক বছর আগে বিডিআর পিলখানার সামনে দাঁড়িয়ে 17 বেঙ্গলের সিও হিসাবে মীর জাফরের ভূমিকা পালন করেছে, যেখানে 57 জন মিলিটারি অফিসারকে খুন করা হয়েছে। ওকে, তো আজকে ভলকার টার্ক সরাসরি বলেছে, সে ওয়ার্নিং দিয়েছে মিলিটারিকে, এবং এই ভলকার টার্ক ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যানের এই থ্রেটের মুখে ওয়াকার বাধ্য হয়েছে তার মিলিটারি নিয়ে ব্যাক ট্র্যাক করতে, হাসিনাকে বাদ দিয়ে, ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াতে সে বাধ্য হয়েছে। সে মোটেও ভালো মানুষ না, সে একটা মিথ্যাবাদী, ভণ্ড, জোচ্চোর, হারামজাদা টাইপ কিছু। এই আগস্টের 5 তারিখ থেকে আজ অবধি দেশের জনগণকে সে মিসগাইড করেছে। আমি প্রথমে এটার উপরে রিয়াকশন চাইবো অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। শুনেন, আপনি খুব গুরুত্বপূর্ণ আলোচনাটা তুলেছেন, এটা আমি কয়েকদিন যাবত চিন্তা করছি, এটা একটা জবাব হওয়া উচিত। আপাতত আপনার এই বক্তব্যে আমি মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছি, জনগণের পালস যেভাবে বোঝার চেষ্টা করেছি সেভাবে আমি বলছি। আপনার মনে আছে যে 2007-এ যখন 1/11 হয়েছিল, তখনও কিন্তু এরকম একটা জাতিসংঘের একটা ভুয়া কাগজ দিয়ে, তখন ওই তৎকালীন সেনাপ্রধানকে বলা হয়েছিল যে যদি তারা টেক ওভার না করে তাহলে জাতিসংঘের
আমাদের যে বাংলাদেশের সেনাবাহিনী আছে তাদেরকে আর দিবে না, কিন্তু পরে প্রমাণ সেটা মিথ্যা, কিন্তু সেটাও কোনো বড় ব্যাপার না। কিন্তু যদি তখনকার যদি সত্য হয়ে থাকে তখন শান্তিপূর্ণ অবস্থায় সে টেক ওভার করছিল, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, যাই হোক না কেন। কিন্তু আজকের অবস্থা যদি চিন্তা করেন, যখন নাকি জুলাইয়ের কথা বলছি, আপনার 16ই জুলাই যখন আবু সাইদ সবচেয়ে প্রথম 2 হাত করে বুক পেতে ছেড়ে দিল, আমি এটা বলছি এই কারণে আপনি প্রমাণ করছেন তাহলে আমি মূল জায়গায় আসতেছি। আমি বলছি যে যদি সেদিন সেনাপতিরা যদি সিদ্ধান্ত নিত, সাধারণ সোলজার এবং জুনিয়র অফিসারদের যে সেন্টিমেন্টটা আমি দেখেছি, আমি জানিছি, পারতো না। কারণ এইটা আসলে একেবারে 24শে মার্চ দিবাগত রাত্রের মতো, যে যেভাবে বিদেশি সেনাপতি জনগণের উপর আক্রমণ করেছিল, এইভাবে পারতো না বলেই দেখবেন যে ভারতীয় সেনারা পালিয়ে গেছে, স্পাইনার্সরা হেলিকপ্টারে পালিয়ে গেছে, ভারতের যেসব নাকি বাংলাদেশের মানে পুলিশের ড্রেস তারা পালিয়ে গেছে, এটা জয় হয়েছে। এই 53 বছর দিল্লির পরাজয় হয়েছে, এইটাকে আড়াল করা যাবে না। হ্যাঁ, উনি জাতিসংঘ যেটা বলেছে এটা একটা অন্যতম হতে পারে, কিন্তু প্রধান দিক, প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রধান দিক থাকে গণ দিক। প্রধান দিক হলো যে জনগণের চাপের মুখে, জনগণের ভিতের মুখে সৈন্যদের তারা অস্বীকার করছে, এটারও প্রধান। তবে হ্যাঁ, এটাও কাজে লেগেছে, আমি দুইটাই বলবো। ধন্যবাদ। ওকে, আমি এটা রিঅ্যাকশন চাইবো ডক্টর এস এম নওশের আলী আপনার কাছে। ধন্যবাদ। আসলে এই জিনিসটা যেটা ওই যে জাতিসংঘের যে বদল যে এটা বলেছে, এটাকে আসলে বাংলায় বলা যায় যে হাটে হাড়ি ভেঙে দেওয়া, মানে সোজা বাংলায় হাটে হাড়ি ভেঙে দেওয়া। উনি ওই কাজটাই করেছেন এবং জেনারেল ওয়াকার বা অন্যান্যরা ওনারা আসলে মানে বাধ্য হয়েছেন জনগণের পাশে দাঁড়াতে। ওনারা উইলিংলি না, মানে বাই ফোর্স ওনারা বাধ্য হয়েছিলেন জনগণের পাশে দাঁড়াতে, এবং সেটার পিছনে কাজ করেছিল জুনিয়র অফিসাররা বলছিল যে আমরা সিনিয়রদের কমান্ড মানবো না, আমরা আমাদের ওয়েপন জনগণের দিকে তাক করবো না। এটা তারা প্রথম আগস্টের প্রথম থেকেই তারা এটা বলে আসছিলেন। ওদিক থেকে সেনা প্রধান ওনারা কিন্তু যে জুলাইয়ের দিকে যে ম্যাসাকারটা হলো, বা ওই যে পুলিশের সাথে কিন্তু আর্মিরাও কিন্তু রাস্তায় ছিল, এবং আর্মিরাও কিন্তু অনেক মানুষকে মেরেছে, এবং তাদের বডি থেকে যে বুলেট এসছে, বুলেটের মধ্যে কিন্তু সেটা আর্মি ছাপ ছিল। তারা কোনোভাবেই তাদের দায় এড়াতে পারবে না যে তারা জনগণের উপর গুলি চালায়নি, এটা দায় তারা কোনোভাবে এড়াতে পারবে না, কারণ সেগুলো তো ডকুমেন্ট হিসেবে আছে। অনেকের ফরেন্সিক রিপোর্টই কিন্তু এটা আছে, ব্যালিস্টিক রিপোর্টও এটা আছে। তারপর যে জাতিসংঘের যে হেলিকপ্টার তারা ব্যবহার করেছে, সেটা তো ভিডিও আছে। আমার মনে আছে যে জুলাই শেষের দিকে যখন আমি পেশেন্ট দেখতেছিলাম, তখন এক আওয়ামী লীগের ভদ্রলোক এসেছিলাম আমার পেশেন্ট হিসেবে। উনি বলতেছিলেন যে আমরা কখনো দেখি নাই যে হেলিকপ্টার থেকে এইভাবে গুলি করে। আমি তো লজ্জায় পড়ে গেছি যে আমি আওয়ামী লীগ করি, আমি তো এখন আওয়ামী লীগটা সাপোর্ট করবো না। উনি মানে আওয়ামী লীগ মানে উনি নেতা বলছেন না, উনি মোটামুটি মানে কোর সাপোর্টার ছিলেন, কিন্তু উনি বলছেন যে আমি তো এটাকে সাপোর্ট করি না। উনি তখন আমাকে এটা বলেছিলেন। তো এই জাতিসংঘের যে রিপোর্টটা, এটা আমি মনে করি যে একটা সময়োপযোগী রিপোর্ট, এবং এই রিপোর্টের আলোকে আমি মনে করি বর্তমান সরকারকে অ্যাকশন নেওয়া উচিত। ধন্যবাদ। ওকে, দাদা এবার আপনার কাছে যাব। ওয়াকারুজ্জামান বলেছিল তখন, এবং তার আশেপাশের লোকজনরা বলেছিল, এবং ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব বলেছিল যে আর্মি নিজেদেরকে রেস্ট্রেইন করেছে, আর্মি দেশপ্রেমিক বাংলাদেশ আর্মি, এই জন্য তারা জনগণের বুকে গুলি চালায় নাই। কিন্তু টোটাল কথাটা ছিল মিথ্যা কথা। কারণ কি, আর্মি বিদেশি পয়সা পেয়েছে। ওই যে জাতিসংঘের শান্তি মিশন আছে না দাদা, ওই শান্তি মিশনে তারা মিলিয়ন মিলিয়ন ডলার কামায়। জেনারেলরা, ব্রিগেডিয়ার জেনারেলরা, মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার মিলিয়ন মিলিয়ন ডলার কামায়। ইভেন দেন একজন হাবিলদার এবং একজন সোলজার অনেক পয়সা কামায়। এখন জাতিসংঘ থেকে যদি বলে যে তোমরা জনগণের বুকে গুলি চালাইলে শান্তিরক্ষী মিশন থেকে তোমাদের লেজ কেটে দেওয়া হবে, অর্থাৎ এই পয়সা তোমরা পাবা না, তখন ওয়াকারুজ্জামান দেখলো অবস্থা খারাপ, কারণ জুনিয়ররা কেউ মেনে নেবে না, মেজররা মেনে নেবে না, ক্যাপ্টেনরা মেনে নেবে না, সুবেদার মেজররা মেনে নেবে না। তখন এই ওয়াকারুজ্জামান বাধ্য হয়েছে ভারতের নির্দেশ অমান্য করতে, হাসিনার নির্দেশ অমান্য করতে। পরে দাঁড়াইয়া ঠুটো জগন্নাথের মতো বলছে ওকে ঠিক আছে আমি জনগণের পক্ষে। এতদিন আমরা বিষয়টা জানতাম না। এই বিষয়টা নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে কমিশনার ভলকার টার্ক এই কথাটা বলে না, কিন্তু এখন মাঠে হাড়ি ভাঙা দিচ্ছে যে আসলে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমের জন্য না, এই টাকা পাবে না এবং জাতিসংঘ তাদেরকে বাদ দিয়ে দিবে, এই জন্য তারা জনগণের বুকে গুলি চালায় নাই। এই হিপোক্রেসিটাকে আপনি কিভাবে দেখেন কৃষ্ণেন্দু দত্ত? আমি প্রথমেই বলি, যেহেতু বিষয়টা বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সেই জন্য একজন ভারতবাসী বা ভারতীয় হিসেবে আমি আমার যে মন্তব্যটা করব সেই মন্তব্যটা অবশ্যই ডিপ্লোম্যাটিক হবে, কারণ সরাসরি কোনো একটা আমি কোনো ডিগ্রি দিতে পারি না। কিন্তু একটা জিনিস বলতে পারি, আমি যে বক্তব্যটা এখন শুনলাম রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের যে কর্ণধার যেটা বললেন, এবং আপনাদের কাছ থেকেও যেটা বুঝলাম, এটা ঠিক যে ওই বক্তব্যটা বা এই ঘটনা যদি সত্যি হয়, তাহলে এই বক্তব্যটাতে ওয়াকারুজ্জামানের উচিত একটা সদর্থক ভূমিকা নেওয়া, এবং যেটা বুঝলাম যে তিনি এখন নিয়েছেন। আর একটা জিনিস আমি বলতে
পারি, যেটুকু আগেই বলেছি ভারতীয় হিসেবে যতটা আমার মানে এটা পররাষ্ট্র, সেই আপনাদের বাংলাদেশের ভিতরে নাক গলিয়ে কোনো মন্তব্য করা কখনোই কাম্য নয়। কিন্তু একটা কথা বলতে পারি, এই ওয়াকারুজ্জামান তিনি কিন্তু শেখ হাসিনার ইয়াসম্যান ছিলেন বলে আমার মনে হয়, ইয়াসম্যান ছিলেন। এবং দ্বিতীয় কথা, উপেন্দ্র দ্বিবেদী আপনি যে নামটা বললেন, আমাদের যে ভারতীয় সেনাপ্রধান, তিনি অনেকটা তারও মানে অ্যাডভাইস নিয়ে চলতেন, এরকম একটা ব্যাপার আর কি। মানে তিনি ঠিক করে দিতেন যে ওয়াকারুজ্জামান কি করবেন। তার আগে আমি আবারও বলছি, একজন ভারতীয় হিসেবে এবং ভারতের সাধারণ নাগরিক হিসেবে আমার একটা সীমাবদ্ধতা আছে, আমি তার মধ্যে থেকেই আমাকে বলতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি দুটো কথা বলতে পারি, যে একজন ইয়াসম্যান থাকাটা কখনো ঠিক নয়, তাকে পরিস্থিতি অনুযায়ী চলতে হবে। এবং সেই জন্য যে রিপ্রিমেন্ডের যে ভৎসনা তাকে করা হয়েছে সেটা সঙ্গত। এবং আমার মনে হয় এবারে উচিত যে একটি সদর্থক ভূমিকা নেওয়া এবং মোহাম্মদ ইউনূস সরকারের কে সাপোর্ট দেওয়া, যে তার সেনাবাহিনী যে না, সে দেশের মানুষের জন্য, মানে বাংলাদেশের মানুষের জন্য, তাদের সার্বিক স্বাধীনতা, সার্বিক সার্বভৌমত্বের জন্য সে কাজ করবে। এটা তার করা উচিত বলে আমি একজন পররাষ্ট্রের সাধারণ সুবুদ্ধি সম্পন্ন নাগরিক হিসেবে মনে করি। কৃষ্ণেন্দু দাদা, এত চমৎকার কথা আমি কোনো ভারতীয়র কাছ থেকে শুনিনি। আপনি এত ভালো বলেছেন, খুবই ভালো বলেছেন, কনগ্রাচুলেশন, অত্যন্ত ভালো বলেছেন। নিরুনিরা, এবার আপনার কাছে যাব। আপনার দল আমাদের বাংলাদেশে বেশ কিছু লোকজন আগস্টের 5 তারিখ থেকে একটা জিনিস বিক্রি করে আসছিল, একেবারে ডুগডুগি বাজাচ্ছিল, যে ওয়াকার হচ্ছে জনদরদি, ওয়াকার হচ্ছে পিরানে পীর কুতুবে রব্বানি, ওয়াকার হচ্ছে জনগণের জন্য উজাড় করে দেয়। কিন্তু ফাইনালি তার আসল পট্টি বেরিয়ে এসে, তার ল্যাঙ্গট বেরিয়ে এসে যখন ভলকার টার্ক বলছে, সে ধমক দিছিল বাংলাদেশকে। এবার ওয়াকারুজ্জামানের এই ল্যাঙ্গট যখন বেরিয়ে এসে জনগণের সামনে, এই মুহূর্তে ওয়াকারুজ্জামান কি সেনাবাহিনীর প্রধান হিসাবে থাকার নৈতিক অধিকার বলতে কোনো কিছু আছে কিনা, তার কোনো নীতিবোধ কাজ করে কিনা ওই পজিশনে থাকার মতো যোগ্যতা তার 1 মিনিটও আছে কিনা বলে আপনি মনে করেন? নিরুনিরা। থ্যাংক ইউ জেকব ভাই, আপনি অধিকারের যে কথাটা বলেছেন এবং নির্লজ্জতার কথা যেটা বলেছেন, আমি আপনার সাথে একমত। কারণ আমাদের দেশের সেনাপ্রধান যেটা প্রমাণ করে দিয়েছে, সেনাপ্রধান একজন লোভী সেনাপ্রধান। সে তার লোভের মানে শেষ মানে চূড়ান্তে গিয়ে পৌঁছেছে এবং মানুষের কাছে, বাংলাদেশের জনগণের কাছে সে একদম ন্যাকেট হয়ে গেছে। সে একজন যে লোভী সেটা প্রমাণ করে দিয়েছে। তা আমাদের দেশ, আমি মনে করি আমাদের দেশের জনগণ এ ধরনের লোভী সেনাপ্রধান চাচ্ছে না। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর গণভ্যুত্থান, দেশ গঠনে ও ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ছিল আপসীন। এসব কারণে সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন, সেসব অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশ দিয়েছেন তিনি। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠান স্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। এ সময় প্রফেসর ইউনূস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বর্তমান সেনা সদস্যগণ বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব কয়েক মাস ধরেই পালন করে যাচ্ছেন। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ নিউজগুলো দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে বাংলাদেশের পরিস্থিতি কতটা ভয়ানক হচ্ছে, দিন যত যাচ্ছে ততই। আপনারা সম্পূর্ণ বক্তব্য শুনলেন। এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।